ইয়ং মঙ্গলং দ্বাদশায়ী চিন্তায়ং সুসদেবকং সুত্তানং নদিগাচ্ছন্তি আট্টাতিং সমঙ্গলং দেশিতাং দেবদেবেন সব্বপাপা বিনাশনং সব্বলোকাহিতায় মঙ্গলন্तं বনামহি। 12 বৎসর ধরে দেবতা ও মনুষ্যগণ চিন্তা করে যে মঙ্গল জানতে পারেন নাই, সর্বপাপ বিনাশক সেই 28টি মঙ্গল দেব বুদ্ধ কর্তৃক দেশিত বা প্রকাশিত হয়। সকল লোকের হিতের জন্য সে মঙ্গল আবৃত্তি করছি। এয়ং মে সুতং একং সময়ং ভগবান সবাত্যং বিহারাতি যেতবনে যনাতপিণ্ডিকাচ্ছয়ারমে আতাকো বাඤ্যতার দেবতায় অবিকান্তায় রাত্রিয়ং অবিকান্তবন্না কেবলকপং যেতবনং উপসেত্তুয়াং হেনা ভগবতেনু আয়ুপসংকমিত্তুয়াং ভগবন্তং অবিবদেত্তুয়া একমন্তং অট্টাসীয়ং একমন্তং তিঠাকো চ দেবতা ভগবন্তং গতায়াজ্জবাসীয়ং। আমি এরূপ শুনেছি, একসময় ভগবান শ্রাবস্তী নগরের যেতবন উদ্যানে অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী কর্তৃক নির্মিত আরামে অর্থাৎ বিহারে বাস করছিলেন। তখন একজন অতিশয় সুন্দর দেব শরীরে সৌন্দর্য সমুদয় যেতবন আলোকিত করে রাত্রি শেষে ভগবানের নিকট উপস্থিত হলেন এবং ভগবানকে অভিবাদন করে একান্ত দাঁড়িয়ে গাথাই বললেন, বাহুদেব মানুষা চ মঙ্গলানি অচিন্তয়ং আকাঙ্ক্ষমানসুত্তানাং ব্রহি মঙ্গলমুত্তমং। প্রভু, বহু দেবতা ও মনুষ্য মঙ্গল বিষয়ে চিন্তা করছেন, কিন্তু কেউ তা অবগত হতে পারেন নাই। আপনি দয়া করে দেবগণের হিতসুখদায়ক মঙ্গলসমূহ বলুন। দেবতার প্রার্থনায় ভগবান বুদ্ধ বলতে লাগলেন, আসেবনা সভালানাং পণ্ডিতানাং সসেবনাং পূজসা পূজনীয়ানাং এতং মঙ্গলমুত্তমং। মূর্খ লোকের সেবা না করা, জ্ঞানী পণ্ডিত লোকদের সেবা করা ও পূজনীয় ব্যক্তিগণের পূজা করা, ইহাই উত্তম মঙ্গল। পতিরূপদেশোভাসোসা পুব্বেসা কত পুণ্যতাং আত্মসম্মপনিদেশা এতং মঙ্গলমুত্তমং। ধর্ম তো জীবনযাপনের উপযোগী প্রতিরূপ দেশ বাস করা, পূর্বকৃত পুণ্য প্রভাবে প্রভাবান্বিত থাকা ও নিজেকে সম্মুখ পথে পরিচালনা করা, ইহাই উত্তম মঙ্গল।
বাহুন সসংসসি পঞ্চ বিনায়ো সুশিক্ষিত সুবাসিতা সয়াবাচ এতং মঙ্গলমুত্তম। নানা শাস্ত্রে জ্ঞান লাভ করা, বিবিধ শিল্প শিক্ষা করা, বিনয়ী ও সুশিক্ষিত হওয়া এবং সুবাক্য ভাষণ করা, ইহাই উত্তম মঙ্গল। মাতা পিতয়োপাটানাং পুত্রদারা সসঙ্গঃ অনাকুলা চ কম্মন্ত এতং মঙ্গলমুত্তম। মাতা পিতার সেবা করা, স্ত্রী পুত্রের উপকার করা ও নিষ্পাপ ব্যবসা বাণিজ্য দ্বারা জীবিকা নির্বাহ করা, ইহাই উত্তম মঙ্গল। দানং চ ধম্মচর্যা চ ইয়াতকানং চ সঙ্গঃ অনাবর্জনি কম্মানি এতং মঙ্গলমুত্তম। দান দেওয়া, ধর্ম আচরণ করা, জ্ঞাতিবর্গের হিত সাধন করা ও সদ্ধর্মে অপ্রমত্ত থাকা, ইহাই উত্তম মঙ্গল। আরাতিয়ে বিরতি পাপা মজ্জপামা সংযম আপমা দোষধম্মেষু এতং মঙ্গলমুত্তম। কায়িক ও মানসিক পাপে অনাসক্তি, শারীরিক ও বাচনিক পাপে বিরতি, মদ্যপানে সংযম ও অপ্রমত্ত ভাবে পুণ্য কর্ম সম্পাদন করা, ইহাই উত্তম মঙ্গল। গাঢ়াবোচ নিভাতো চ সন্তুটি সকতয়তা কালেন ধম্মসবানাং এতং মঙ্গলমুত্তম। গৌরবনীয় ব্যক্তির গৌরব করা, তাদের প্রতি বিনয় প্রদর্শন করা, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা, উপকারীর উপকার স্বীকার করা ও যথাসময়ে সদ্ধর্ম শ্রবণ করা, ইহাই উত্তম মঙ্গল। কান্তি সুবসস্সাত সামনানং চ দর্শনং কালেন ধম্মসাকচ্চ এতং মঙ্গলমুত্তম। ক্ষমাশীল হওয়া, আদেশ পালনে সুবাধ্যতা, শ্রমণগণকে অর্থাৎ ভিক্ষু শ্রবণকে দর্শন করা ও সময়ে ধর্ম আলোচনা করা, ইহাই উত্তম মঙ্গল। তপোচ ব্রহ্মচর্যং চ আর্যসন দর্শনং নিব্বানা চ সিকিরিয়া চ এতং মঙ্গলমুত্তম। তপস্যাচার্য ও ব্রহ্মচর্য পালন, চতুরার্য সত্য হৃদয়গমন করা এবং পরম পথ নির্বাণ সাক্ষাৎ করা, ইহাই উত্তম মঙ্গল। পুট্টসালোকধম্মে হি চিত্তং ইয়াসান কম্পতি আসুকং বিরজং কেমং এতং মঙ্গলমুত্তম। লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এই 8 প্রকার লোকধর্মে অবিচলিত থাকা, শোকহীন, লোভ দেশ, মোহরূপ কুলুষহীনতা ও নিরাপদ থাকা, ইহাই উত্তম মঙ্গল। এতাদিশানি কাত্বানা সব্বতামা পরাজিতাং সব্বতা সুতিং গচ্ছন্তি
তাং তে সমঙ্গলমুত্তমন্তি এতেনা সস্বাজ্যেনা হোতু তে জয়মঙ্গলং। উপরে যে সকল মঙ্গল কর্মের কথা বলা হয়েছে সেই সকল কর্ম সম্পাদন করে দেবগণ ও মনুষ্যগণ সর্বত্র জয়লাভ ও মঙ্গল লাভ করে থাকে। ইহাই দেবতা ও মনুষ্যগণের উত্তম মঙ্গল। এই সত্য বাক্যের দ্বারা আপনাদের সকলের জয় মঙ্গল হোক। প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে, আজি প্রণাম জানাই এবার আমি ভিক্ষু সমাবেশে। অতিথির পদে জানাই প্রণাম, অতিথির পদে জানাই প্রণাম আকুল। স্বর্গের সোপানে দিন অতিবাহিত করেছেন। আমরা বাস্তবে স্বর্গটা সদ্যীয় মাসির কাছ থেকে দেখেছি এবং পেয়েছি। নেপোলিয়নের উক্তি যদি আমি দিই, নেপোলিয়ন বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দিন, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। আজকে যিনি সাহিত্য আছেন তিনি একজন নেপোলিয়ন মাদার, অর্থাৎ জেনেটিকভাবে যদি আমরা চিন্তা করি, বিশিষ্ট শিক্ষাবিদ বাবু পরিমল বড়ুয়ার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে অবদান রেখেছেন তার সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। এই পরিবারে এসে এই পরিবারের সন্তানদেরকে সুশিক্ষিত করেছেন, পাশাপাশি নাতি নাতনিদেরকেও সুশিক্ষিত করেছেন। যদি বাংলাদেশ সরকারের রত্নগর্ভা উপাধিতে যতটা ক্রাইটেরিয়া আছে সেই সমস্ত ক্রাইটেরিয়া সদ্যীয় মাসিমার মধ্যে আছে বলে আমি মনে করি, যা আজকে দক্ষিণ রাঙ্গুনিয়া বুদ্ধ সমাজ সুখাগত আমাদের এই মমতাময়ী মায়ের জন্য সবাই ঝড় বৃষ্টি উপেক্ষা করে বৈরী আবহাওয়া থেকে সবাই ছুটে এসেছে বিদায় জানানোর জন্য। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করব। পূজনীয় ভিক্ষু সংঘরা ইতিমধ্যে বিহার প্রাঙ্গণে চলে এসেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অন্ত্যেষ্টিক্রিয়া কার্যক্রমে অংশগ্রহণ করবেন। আপনারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সদ্যীয় বান্ধবীদের বক্তব্য ধর্মদেশনা শ্রবণ করবেন। যেহেতু নেপোলিয়ন মাদার বলেছিলাম, সেহেতু বাংলাদেশের যারা অভিজাত, শিক্ষায় অভিজাত, সম্পদে অভিজাত, সে পরিবারের লোক এখানে সমবেত হয়েছেন। তারাও উপস্থাপন করবেন, তাদের বক্তব্য আপনারা শ্রবণ করবেন। পরিবারে সেই উপদেশগুলো স্ব পরিবারে নিয়ে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরাও সেই নেপোলিয়ন মাদার অর্থাৎ রত্নগর্ভা মায়ের এর কাহিনী আমাদের স্মৃতিচারণেও স্মৃতিচারণ করবে। সুধী সমাবেশ, আজকে যিনি সাহিত্য আছেন সদ্যীয় মাসিমা, আমরা যখন এই বাড়িতে আসতাম অতিথি আপ্যায়নে, সে আমার
এত আদর আপ্যায়ন আমরা মুষ্টি কয়েক মাদারের কাছ থেকে পেয়ে থাকি। তাই আজকে আমি অনেক বৃষ্টি হচ্ছে, তবু বৃষ্টির প্রতিকূলতা দূর করে শ্রদ্ধেয় মাসির কাছে শেষ শ্রদ্ধা জানানোর জন্য চলে এসেছি। আজকে আমাদের যারা স্মৃতিচারণ করবে তারা হয়তো অনেকে পিছনের দিকে বসে আছেন, আপনারা সামনের দিকে চলে আসেন। শৃঙ্খলায় একটা অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করে। আজকে আমি যে শিক্ষা বিস্তারের কথা বলেছি, শ্রদ্ধেয় মেশো শিক্ষাবিদ পরিমল বড়ুয়া, আমরা যখন চলেছিলাম তখন বাজার আসতাম, তখন শ্রদ্ধেয় মেশের সাথে আমাদের সাপ্তাহিক কথোপকথন হতো। সুন্দর সরলভাবে উপদেশ যেটু বলে আমাদেরকে সম্বোধন করত। মাঝে মাঝে আমরা, যেহেতু আমার জেঠাতো বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই পরিবারের ছোট সন্তান, তখন থেকে আমাদের যাওয়া আসাটা আরও বেড়ে যায়। আমাদের সাথে এই পরিবারের সম্পর্কটা হচ্ছে প্রাচীনতম, অর্থাৎ আমার দাদুর থেকে। তাই এই পরিবারের প্রত্যেকটা অর্জন আমরা খুবই আনন্দ পাই। আজকে দেশে অনেকজন হয়তো আজকের দিনে মৃত্যুবরণ করেছেন, অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে। যদি আমরা শ্রদ্ধাঞ্জলির থেকে যদি তাকাই তাহলে দেখা যায় তো কীর্তিবানের যে মৃত্যু নেই সেটা উঠে উঠে। তাই শ্রী সমাবেশ পূজনীয় ভিক্ষু সংঘ আমাদের মধ্যে যাত্রা শুরু করেছে। কিছুক্ষণ আগে আমি ফোনে কথা বলছিলাম, শ্রদ্ধেয় বান্ধবরা আমাদের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য মন্দির থেকে বাইর হয়েছেন। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অন্ত্যেষ্টিক্রিয়া আমরা শুরু করব। আমাদের পূজনীয় ভিক্ষু সংঘ আমাদের মধ্যে পৌঁছে গেছে। সবাই সাধুবাদের সহিত সাধু 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 অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় বোধশ্রী থেরা মহোদয়কে। বোধশ্রী থেরা মহোদয় পূজনীয় ভিক্ষু সংঘের পরিচিতি প্রদান করবেন। সদরপ্রাণ উপাসক উপাসিকা, বিশিষ্ট উপাসিকা কাছ থেকে কারাগত হয়েছেন, মহান ভিক্ষু সংঘকে আহ্বান করে আমরা আমাদের অনিত্য সভার কার্যক্রম আর আসন গ্রহণ করেছেন। তাই আমি সকলের প্রতি মৈত্রীময় দৃষ্টি শ্রদ্ধার সাথে নীরবতার সহিত আপনারা আসন গ্রহণ করুন। যারা আসার যখন আমাদের কোনো জ্ঞাতি কারাগত হয় ওনাকে সামনে রেখে মহান সংঘকে আহ্বান করে অনিত্য এবং নিত্য সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করি। যারা জীবিত রয়েছি আমাদের কল্যাণার্থে, আমাদের মঙ্গলার্থে।
তো সেই নিরিখেও আজকে আমাদের কাছ থেকেই উপাসিকা প্রার্থনা করছি। প্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভিক্ষুকুল গৌরব, যিনি বহু গুণে গুণান্বিত, ইমাম গজ্জালি ডিগ্রি কলেজের প্রাক্তন পালি বিভাগীয় প্রধান, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ঊর্ধ্বতন সহসভাপতি, পরম পূজনীয় বিপুলানন্দ বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক পরম পূজনীয় বিপুলানন্দ মহাতর মহোদয়কে আজকের এই মহতিপূর্ণময় অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি। আপনারা সকলেই সাধুবাদের সহিত শ্রদ্ধা নিবেদন করুন এবং আজকের এই প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি। প্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ওই ভিক্ষুকুল গৌরব এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত উপদেষ্টা পরম পূজনীয় দেবানন্দ মহাতারা মহোদয় ভান্তিকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি। পরম পূজনীয় আজকের এই মহতি পূর্ণময় অনুষ্ঠানে বাঙ্গাল হালিয়া নন্দবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক পরম পূজনীয় বিদর্শন আচার্য নন্দবংশ মহাতারা মহোদয়কে আজকের এই মহতি পূর্ণময় অনুষ্ঠানের প্রধান সদ্ধর্ম দেশকের আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি। পরম পূজনীয় ভান্তে আসন গ্রহণ করেছেন, আপনারা সকলের সাথে বাদের সহিত অনুমোদন করুন। এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান জ্ঞাতির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি ভিক্ষুকুল গৌরব বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি, পশ্চিম শৈবাড়ি শান্তিময় বিহারের সুযোগ্য মহাধ্যক্ষ পরম পূজনীয় জ্ঞান বংশ মহাতারা মহোদয়কে আজকের এই মহতি অনিত্য সভা সম্মানিত প্রধান জ্ঞাতির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি। পরম পূজনীয় ভান্তে আসন গ্রহণ করেছেন, আপনারা সকলেই সাধুবাদের সহিত অনুমোদন করুন। আজকের এই মহতি পূর্ণময় অনুষ্ঠানে আমাদের মাঝে আরো সব ধর্ম দেশকের আসনে আসীন রয়েছেন বাটাপাহাড় শালবন বিহারের সুযোগ্য মহাধ্যক্ষ পরম পূজনীয় সুমন বংশ মহাতের মহোদয় বান্তি, সুমর্দিশ্য মহাতের মহোদয় বান্তি অধ্যক্ষ সংঘশ্রী তেরো বান্তে মহোদয় সহ উত্তর পুণ্যক্ষেত্র মহান ভিক্ষু সংঘ আসনে আসীন রয়েছেন, আসন গ্রহণ করেছেন। আপনারা সকলেই সাধুবাদের সহিত অনুমোদন করুন। বড়ুয়া মহোদয়কে আমি মৈত্রীময় আহ্বান করছি অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য। সবাই একটা নির্দিষ্ট সময় আমরা নিয়ে এসেছি, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত। মৃত্যু সবার জন্য অবধারিত, সবাই এই অনিত্য বাসরে সবাইকে এইভাবে থাকতে হবে। আমরা বৌদ্ধরা এই অনিত্য বাসরটাকে আমরা নিজেদের মনের সেই সুপ্ত, আমার শ্রদ্ধেয় জেঠু মাস্টার পরিমল বিকাশ বড়ুয়ার সহধর্মিনী, উনি খুব জমিদার পরিবারের সন্তান ছিলেন। সেই জমিদার পরিবারের সন্তান থেকে এখানে উনি বিবাহের মাধ্যমে এই পরিবারে আসেন এবং এই পরিবারে আসার পর এই গ্রামের, এই পাড়ার সকলকে সুশিক্ষিত করার জন্য তার যথেষ্ট অবদান আছে এবং সকলেই এক বাক্যে স্বীকার করবেন যে উনার মায়া মমতা, মমত্ববোধ, সামাজিকতা আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু উনি আমাদের মাঝে থেকে যাবেন। আমি প্রয়াতের ভাইপো বলতে ভাসুরের ছেলে বাবু মিলন কান্তি বড়ুয়াকে
অনুরোধ করব প্রয়াতের বিস্তারিত পরিচিতি তুলে ধরার জন্য। সবাইকে আমি যথাযোগ্য প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে যাকে আমরা চিরবিদায় দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি, তিনি আমার কাকিমা না, আমার মা। কেন মা সেটুকু একটু বলি। এই বাড়িতে যখন আমার কাকিমার আগমন হয়, বিয়ের পরে এই উঠানে বিয়ের পর যখন বাড়িতে ঢুকায়, তখন আমার বয়স ছিল নাকি 11 মাস। আমাকে আমার মা ঘরে ঢুকানোর পর আমার কাকিমার কোলে দিয়ে বলল, আজকে থেকে এটা তোমার ছেলে। আমি নাকি খুব কান্নাকাটি করতেছিলাম, কিন্তু কাকিমার কোলে ওঠার পর কাকিমা আমাকে বুকে নিয়ে বললো, হে আমার সন্তান, আমার ছেলে। সেই থেকে সেটা আমার মা, আমার আরেক মা। এখানে নিথর নিষ্পাপ শুয়ে রয়েছে চিরনিদ্রায়, কত সুখের যেন ঘুম। কত একটু পরে নিয়ে যাবে শ্মশানে আমাদের এখান থেকে। আমি আজকে যেন আমরা সবাই পরিবারের আমাদের পাজার ভেঙে গেছে, আমাদের আপনজন চলে যাচ্ছে, অতি আপন, অতি আপন। অনেক স্মৃতি, আমি জানি না এটা অনেক সময় আমাকে বলা হয়েছে পারিবারিক পরিচিতি, হয়তো একটু সময় লাগবে। আমি আমার পারিবারিক পরিচিতির প্রথম থেকে একটু বলি, কারণ এই পরিস্থিতি আমাদের কাছে অনেকের কাছে অজানা, আমাদের প্রজন্মের কাছে অনেক কিছু অজানা, ইভেন আমাদের পাড়া প্রতিবেশীর কাছেও, যারা আজকে নতুন প্রজন্ম তাদের কাছেও অজানা অথবা। এই জন্য আমাদের পরিস্থিতিটা আজকে আমি আবার নতুনভাবে আমাদের নতুন প্রজন্ম এবং উপস্থিত আমাদের আত্মীয় স্বজনের কাছে আবার তুলে ধরলাম। আজকে থেকে 400-500 বছর আগেই এখানে বৌদ্ধ পরিবার ছিল, প্রথম বৌদ্ধ পরিবার। সেই বৌদ্ধ পরিবারের যে নয়নমণি, তাহার এক ছেলে এক মেয়ে ছিল। ওই মেয়ে ছেলেটা এখানে তাদের যথেষ্ট সহায় সম্পত্তি ছিল, আর্থিক সচ্ছলতা ছিল। ছেলেটা এখানে পরম সুখী, তারা কিন্তু দঠাবে এখানে কিন্তু বসবাস করতেছিল। আর মেয়েটাকে বিয়ে দিয়েছিল তখন আরেকটা প্রভাবশালী পরিবারে, তখনকার পটিয়া জেলা, পটিয়া থানার অন্তর্গত মধ্যম জোয়ারা গ্রাম, যেটা এখন চন্দনাইশ গ্রামের থানার অন্তর্গত। সেই জায়গায় সেই বোনটাকে, ওই যে মেয়েটাকে বিয়ে দিয়েছিল, সেই মধ্যম জোয়ারা গ্রাম। স্বামীর নাম ছিল হরিশচন্দ্র বড়ুয়া। এক ভাই এক বোন। হরিশচন্দ্র বড়ুয়ার এক ছেলে জন্ম নেওয়ার পরে দুর্ভাগ্যক্রমে অকালে হরিশচন্দ্র বড়ুয়া মারা যায়। তখন এই যে ভাই, তারা তো অত্যন্ত প্রভাবশালী, ওরা বোনকে নিয়ে আসতে চায় বাগ্নে সহ, কিন্তু বোনের শ্বশুর বাড়ির লোকজন আসতে দেয় না। ওরা বলছে যে আমাদের বধূ, আমাদের ছেলে আমাদের কাছে থাকে। অনেক দেন দরবার, সামাজিক বৈঠক, অনেক কিছুর পরে সেই ভাই বোনটাকে কিন্তু নিয়ে আসতে সক্ষম হয়। সেই বোনের ছেলের নাম ছিল সারিচরণ বড়ুয়া। সারিচরণ বড়ুয়া। আর ওই ভাইয়ের একটা ছেলে ছিল, সেটা ছিল তারাচরণ বড়ুয়া।
যেখানে যেটাকে আমরা তারাচাঁদ মহাজন বলি। তার এই পিসিতে ভাই শাশীচরণ বড়ুয়া, শাশীচরণ বড়ুয়ার মামাতো ভাই তারাচরণ বড়ুয়া। সেই তারাচরণ বড়ুয়ার 3 ছেলে, মহেশ চন্দ্র বা মহেশ চান, গিরিশ চান এবং শিব চান। আর শাশীচরণের একমাত্র ছেলে তিলক চাঁদ বড়ুয়া। তিলক চাঁদ বড়ুয়ার আমরা হচ্ছে তাদের বংশধর। আমাদের এখানে যারা আছে তারা হচ্ছে তারাচরণ মহাজনের পরিবার, তারা মহাজন হিসেবে খ্যাত। তারাচাঁদ মহাজন, তিলক চাঁদ মহাজন। সেই তিলক চাঁদ মহাজনেরই আমরা বংশধর। আমাদের অন্যরা যারা আছে তারা হচ্ছে তারাচরণ মহাজনের বংশধর, কিন্তু অরিজিন একটা, একই রক্ত থেকে এই বংশের এই পাড়ার লোকজনের উৎপত্তি। সেটা অনেকে জানে, অনেকে জানে না, ইভেন নতুন প্রজন্ম ভালোভাবেই জানে। সেই তিলক চাঁদ মহাজনের 2 ছেলে, মনিরাম বড়ুয়া আর রত্নমণি বড়ুয়া। মনিরাম বড়ুয়ার বড় ভাই, রত্নমণি বড়ুয়া ছোট ভাই। মনিরাম বড়ুয়ার 3 মেয়ে, 1 ছেলে ছিল, ছেলেটা খালেতাও মারা যায়। 3 মেয়ে ছিল, মায়ারানী, দয়ারানী এবং ফাঁকিরানী। মায়ারানীকে বিয়ে দিয়েছিল আমাদের পদুয়া বলিবর বাড়ির উমাশঙ্কর বাবুর সাথে। দয়ারানীকে বিয়ে দিয়েছিল শিলক বদ্দার বাড়ির লাল বিহারী বড়ুয়ার সাথে। আর পাখিরানীকে বিয়ে দিয়েছিল শোকবিলাস ভগবানপুর তালুকদার বাড়ির বিন্দুলাল বাবুর দ্বিতীয় ছেলে, মেজো ছেলে পান্নালাল বড়ুয়ার সাথে। আমার কোনো পিসি এখন জীবিত নাই। আমার ছোট পিসি গত বৈশাখের 1 তারিখে মৃত্যুবরণ করে। সুতরাং আমার কোনো পিসিরা এখন নাই, তাদের বংশধর সবাই আছে। অন্যদিকে রত্নমণির বড়ুয়ার 4 ছেলে, 1 মেয়ে, যোগেন্দ্রলাল বড়ুয়া, মাস্টার পরিমল বড়ুয়া, যতীন্দ্র বড়ুয়া, প্রকাশ সোনা বড়ুয়া, বাদলকান্তি বড়ুয়া এবং 1 মেয়ের নাম খুকিরানী বড়ুয়া। তাকে ইসামতি গ্রামে নরেন বড়ুয়ার সাথে বিয়ে দেওয়া হয়। তখনকার দিনে কিন্তু মানুষের রোগ কিন্তু বেশিরভাগ রোগ ডাক্তাররা ধরতে পারত না। আমার পিসিরও এক জটিল রোগ, যেই রোগটা ডাক্তাররা ধরতে পারে নাই। ভাইদের অনেক চেষ্টা, শ্বশুর বাড়ির অনেক চেষ্টা করার পরেও আমার সেই পিসিটা মারা যায়, তার কোনো বংশধর রেখে যাইতে পারে নাই। আমাদের বাবা এবং চাচাদের সেই 4 ভাইয়ের ভিতর যোগেন্দ্রলাল বড়ুয়ার আমরা 4 ভাই, আমরা 4 ছেলে, প্রদীপ বড়ুয়া, দিলীপ বড়ুয়া, আমি মিলন বড়ুয়া এবং আমার ভাই রাজু বড়ুয়া। আর দ্বিতীয় ভাই পরিমল বড়ুয়া, যেটার আমরা মাস্টার খ্যাত করি, মাস্টার পরিমল বিকাশ বড়ুয়ার 2 ছেলে। আর যতীন্দ্রলাল বড়ুয়ার 3 ছেলে। আমার ছোট কাকার 1 ছেলে ছিল, দুর্ভাগ্য সেও অকালে মৃত্যুবরণ করে। আমাদের বোনেরা আছে এবং সবাই কিন্তু সবাই যার যার সংসার নিয়ে আছে। আজকে যার কথা আমরা বলতেছি সেই আমার বড় কাকা, প্রথম কাকা, মাস্টার পরিমল বিকাশ বড়ুয়ার সহধর্মিণী লীলাবতী বড়ুয়া। আজকে থেকে মনে হয় 57-58 বছর আগে ওনার বিয়ে হয়ে আসে। যেহেতু আমার বয়সের সাথে আমার একটা মনে আছে, যদি আমি ঠিক করি, এটা 60-65 বছর আগে, মানে 65 বছর আগে মনে হয়। যা হোক, আবার অন্যদিকে আমার কাকিমার বাপের বাড়ি, তারা আপনারা জানেন, তারা জমাদার বাড়ি, জমিদারই ছিল। সেই পরিবারের পরেশচন্দ্র বড়ুয়া, ডাক্তার পরেশচন্দ্র বড়ুয়া, ওনার এই
2 ছেলে এবং 3 মেয়ের জ্যেষ্ঠ মেয়ে হচ্ছে আমার কাকিমা লীলাবতী বড়ুয়া। যখন আমার কাকার জন্য আমার কাকিমার কাছে প্রস্তাব নিয়ে গেছিল, আমার বাবা চাচ্ছিল যে প্রত্যেকটা বোন ভাই সবাইরে এক ভালো পরিবারে বিয়ে দেবে, ভাই বোন ছেলে মেয়ে যাদের হোক শিক্ষিত করবে, সাথে সহায় সম্পত্তি আর্থিকভাবে সচ্ছল করবে। সেই মানসিকতা নিয়ে আমার বাবা সব সময় চেষ্টা করছে আমাদের কৃষিতেও ভালো পরিবারে বিয়ে দেওয়ার জন্য। আমার বাবার মামার বাড়িও হচ্ছে অত্যন্ত নামকরা বাড়ি, হরিগড়ের পশ্চিম পাড়ার তালুকদার বাড়ি, পূর্ণচন্দ্র তালুকদারের বড় বোন আমার ঠাকুরমা। আমার পশ্চিম হরিগড়ের জিরে মহাজনের পরিবারের মেয়ে। তো আমার বাবার একটা সবসময় এরকম একটা ইচ্ছে ছিল যে একটা ভালো পরিবার, ঐতিহ্যবাহী পরিবারের সাথে আমরা একটা সম্পর্ক করব। সেই মানসিকতা থেকে আমার কাকিমার জন্য আমার বাবা প্রস্তাব দিছে। কিন্তু তখন ওরা কিন্তু জমিদার, যথেষ্ট প্রভাবশালী। ওরা প্রথম রাজি হয় নাই, এটা অনেকে জানে অনেকে জানে না। প্রথম তারা রাজি হয় নাই, কারণ তাদের হচ্ছে যে ওরা জমিদার, আমাদের এখানে সবাই ওদের প্রজা। 1 2 নম্বর হচ্ছে যে আমাদের পরিবারের অত্যন্ত, আমরা কিন্তু অনেক জমজমাট পরিবার, অনেক লোক, বিরাট পরিবার, যৌথ পরিবার। কাজের লোকের মানে লোকারণ্য, চাষবাস, কাজের লোক, ওদের নিয়ে এখানে আসতে পারবে কিনা, ওই জন্য ওরা রাজি হয় না। কিন্তু আমার বাবা ছিল নাসরবান, বলছে আমি আমার ভাইয়ের জন্য এই মেয়েটারকে আনব। তখন আমার কাকার কিন্তু বন্ধু ছিল জ্যোৎস্না বিকাশ বড়ুয়া। জ্যোৎস্না বিকাশ বড়ুয়াদের একটা সাপোর্ট ছিল। এরা দাবি দিল যে বিয়ে এক শর্তে হতে পারে, সেটা হচ্ছে অনেক সোনা এবং অনেক টাকা দিতে হবে। বাবা এই অনেক সোনা এবং অনেক টাকা দিয়ে কিন্তু আমার কাকিমার এখানে আনা হয়েছে পুত্রবধূ হিসেবে। সেই পুত্রবধূ বড় পরিবারের নিয়ে কোনোদিন হয়তো কাজ করে নাই আমাদের পরিবারের মতো। সেই বধূ এখানে আসি, আপনারা বিশ্বাস করবেন কি যে কষ্ট করছে না। আমরা তখন যৌথ পরিবার, এই আমার বাড়ি, এখানে আমাদের নারীসিরা বাড়ি, এখানে বিরাট আমাদের বাড়ি ছিল। ওইদিকে বৈঠকখানা, ওইদিকে ডেকিঘর, আলুঘর, আমাদের এখানে লওঘর, বিরাট গোলা, এদিকে আমাদের লম্বা রান্নাঘর। অনেক মানুষ প্রতিদিন 6 হাঁড়ি ধান চুরাইত আমাদের পরিবারে। প্রতিদিন এতগুলো মরিচ বাড়তে হইতো। প্রতিদিন লোকজনের জন্য রান্না ডেকে ডেকে রান্না করতে হতো। প্রতিদিন জানেন আমাদের 60-70টা গরু ছিল। এই গরুরে পরিচর্যা করতে হতো, দুধ দোহাইতে হইতো, গোবর ফেলাইতে হইতো, কত কিছু করতো আমার মা, আমার এই কাকিমা, আর একটা কাকিমা আসছিল, এই 3 জনে মিলে। এবং আমার পিসিরও সেরকম ছিল, তারা তো বিয়ে হয়ে গেছে। তারপরে বিয়ে থেকে বাপের বাড়ি আসেও এই কাজগুলো তারা করত। সবার অশেষ চেষ্টায় এই আমার কাকিমা, বড় লোকের মেয়ে, আমার মায়ের সাথে বসে, তার একটা বয়সের ডিফারেন্স ছিল। আমার বাবের বয়স আর আমার কাকার বয়স প্রায় 12 বছরের ডিফারেন্স। আমার মায়ের বয়স, আমার কাকিমার বয়সও সেরকম ডিফারেন্স। যা বড় বোনের মতো ছিল আমার মা। আর আমার বাবার আসলে ভাইয়েরা অনেকটা বাবার ভূমিকাই পালন করত। এই কাজগুলো কিন্তু আমার কাকিমা করছে। এই যে বললাম, এই কাজগুলো কিন্তু আমার কাকিমা, আমার মা এবং আমার আরেক কাকিমা, আমার সেজ কাকিমা, তারা এগুলো অক্লান্ত পরিশ্রম করছে আমাদের সামনে। ইভেন এই পাহাড়ে গিয়ে লাখুরি পর্যন্ত আনছে। যারা এখানে পুরানো আছে এই পাড়ার, তারা জানে। এখন তো মানুষ, অনেক মানুষ নাই, যে সেই মানুষগুলো এখন বাঁচি নেই। এমন পরিশ্রম করছে, সে সকাল কাক টাকা ভরে উঠতো, রাত্রে 9টা 10টা 11টা 12টার আগে ঘুমাইতে পারতো, আবার সকাল উঠতো। সেই রকম কষ্টেই আমার এই কাকিমা, আমার মা, আমার পিসি, আমার অন্য কাকিমা,
পরে আজকে আমাদের পরিবারের এখানে আছে। যার এবং আমার কাকা ছিল, আমার বাবা ছিল, কিভাবে সহায় সম্পত্তি বাড়ানো যাবে, কিভাবে আর্থিক আরো বেশি উন্নতি করা যাবে, কিভাবে ছেলে মেয়েদের আরো মানুষ করা যাবে, সবগুলো। কিন্তু আমার কাকা যেটা পরিমল মাস্টার, সেটাও ইতিহাস আছে যে পরিমল মাস্টার কেমনে হলো। উনি কোনো বেতনভোগী মাস্টার ছিল না। উনি যখন লেখাপড়া শেষ করে আসছে তখন উনি ওনার দুই বন্ধু, অনেক ইতিহাস এগুলো আমাদের লোক জানা নাই জন্য বলতেছি, যদিও একটু সময় যাচ্ছে। দুই বন্ধু মাস্টার চন্দ্রশেখর দাস আর হাজী মোহাম্মদ নুরুজ্জামান, এই তিন বন্ধু কানুনগোপাড়া কলেজ থেকে লেখাপড়া শেষ করে আসে। তারা বলল যে তিন বন্ধু যে আমরা দেশের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করব, প্রাইমারি স্কুল আছে বাট একটা হাই স্কুল করব, নিজেরা সার্ভিস দেব, নিজেরা বেতন দেব না, পকেট থেকে পয়সা দেব। এই সারাশি স্কুলে তারা একটা মাধ্যমিক স্কুল করে, ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী। সেটা শেষ পর্যন্ত রাখতে পারে নাই। হাজি চেয়ারম্যান ওটা পদুয়াতে নিয়ে গেল, চন্দ্রশেখর বাবু পদুয়াতে জয়েন করলো। এই থেকে আমার কাকা কিন্তু মাস্টার, কোনো পয়সা নেয় নাই, পয়সা ঘর থেকে দিছে। পরবর্তীতে উনি সেই শিক্ষানুরাগে প্রতিটা স্কুল কলেজ সব জায়গায় তার কিন্তু অবদান আছে। সমাজসেবক, সমাজে প্রত্যেকটা জায়গায় ওনার পদাচরণে ছিল। ধর্মীয় প্রত্যেকটা অনুষ্ঠানে ওনার নিকাই, কুল নিকাই ছিল না ওনার কাছে। সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল আমার কাকা পরিমল বিকাশ বড়ুয়া। সেই কাকা দেখতো সেই সাইড সামাজিক ধর্মীয় শিক্ষা। আমার বাবা বা আমার কাকা আরেকজন আমাদের চাষের সাথে জড়িত ছিল, আমার ছোট কাকা লেখাপড়াই ছিল। তো অনেক তাদের সাধনা, আমার বাবা কাকারা, আমার মা, আমার কাকিমা, তাদের সেই সাধনার ফসল হচ্ছে আজকে তাদের পরিবারে, আমাদের পরিবারে বহু শিক্ষিত ছেলে মেয়ে আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেয়ে বউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাদের উচ্চতর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, ব্যাংকার, বিভিন্ন ক্ষেত্রে দেশে বিদেশে আজকে অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। সেই হচ্ছে আমাদের এই কাকিমা, কাকা, বাবা, সবারই অবদান। সেই আমার কাকা কাকিমা অন্যদের অবদান শিক্ষা। আজকে কাকা চলে যাচ্ছে, কাকিমা চলে যাচ্ছে, কাকা চলে গেছে, কাকিমাও চলে যাচ্ছে। আমার আরেক কাকা শুধু বাকি আছে, অসুস্থ। আমার বড় ভাইয়েরও অনেকটা অসুস্থ, আমি নিজেও অসুস্থ হয়ে যাচ্ছি। আমি যা এখন এই মুহূর্তে অত্যন্ত বেদনা হতো, আর বেশি কথা বাড়াইতে চাই না। সবার কাছে এতটুকু একটা প্রার্থনা করি, আমার কাকিমার এই যে মৃত্যু, আমার কাকিমা খুব ভাগ্যবতী মহিলা, খুব দামি মহিলা। উনি তীর্থযাত্রা করেছে। উনি সারা জীবন ছোটকাল থেকেই শুনেছি ওনাদের ওই যে মন্দির সাক্ষী, ওই যে মিত্র বিহারে ছোটকাল থেকেই ওনাদের সেই যাতায়াত, শেষ বয়সে উনি কিন্তু সেটা রক্ষা করছে। আমাদের সেই আমার ধার্মিক কাকিমার এই মৃত্যু আমাদের জন্য একটা অপূরণীয় ক্ষতি, আমাদের পরিবারের জন্য একটা অপূরণীয় ক্ষতি। তারপরেও আমি বলবো যে আপনারা সবাই আশীর্বাদ করেন আমাদের আত্মীয় স্বজন যারা আছে। আমার স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য বোন, আমার এক স্বাস্থ্য ভাই অসুস্থ, সে অত্যন্ত ভাঙি পড়বে, কারণ তার সে মায়ের জন্য অত্যন্ত সবসময় মা 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 করে থাকে। এখনও তার অবস্থাটা খুব খারাপ। সবাই একটু আশীর্বাদ করেন যেন আমরা এই শোকটা আমরা যেন সইতে পারি। সবাই আমার স্বাস্থ্য ভাইটা যেন সে শোক সইতে পারে এবং আমার কাকিমার পরলোকে যেন উদ্ধারলোকে যেতে পারে। আমি আমার করুণাময়ের কাছে প্রার্থনা এবং আপনাদের কাছে আমি মহান ব্যক্তি সংঘের কাছে প্রার্থনা, আপনারা সবাই আমার কাকিমার জন্য একটু প্রার্থনা করবেন যেন উনি যেখানেই যায় উদ্যোগতি যেন হয় এবং সুখে শান্তিতে পরবর্তীতে যেন নির্বাণগামী হয়। সবাইকে ধন্যবাদ আজকের এই
খারাপ আবহাওয়ার ভিতরে আমাদের আত্মীয় স্বজন আসছে, আমাদের এই শোকের দিনে আমাদের পাশে আসছে। সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে কৃতজ্ঞতা জানাই। আমি আমার আলোচনা বা পারিবারিক করেছি, যদিও আমি স্মৃতি চারণ করতে পারি না। আমার অনেক স্মৃতি আছে, এটা করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। আমাদের আত্মীয় স্বজন আছে, প্রাজ্ঞ ভিক্ষু সংঘ আছে। সুতরাং আমি এখানে শেষ করছি। সবে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। কান্তি বড়ুয়া, উনি এতক্ষণ মৃত বাসরের সাহিত্য শ্রীমতী লীলাবতী বড়ুয়ার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরলেন। এটাই ছিল আজকের অনুষ্ঠানের 50 ভাগ। একজন মেয়ে যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, তখন তার নতুন একটি পরিচিতি হয়। এখন সে এই পরিচিতিটা ছেড়েও চলে যাচ্ছে। সুতরাং তার এই 2 পর্বের পরিচিতি আমার দাদা সুন্দরভাবে তুলে ধরলেন, আপনারা সবাই শুনলেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সভার বিশেষ জ্ঞাতি, উত্তর গুজরা ধর্মচক্র বিহারের সুযোগ্য অধ্যক্ষ কর্মবীর ভদন্ত সংঘানন্দ মহস্তবীর মহাদয়। আপনারা সকলে সাধুবাদের মাধ্যমে ভিক্ষুকে বরণ করে নিন। সাধু সাধু সাধু। এখন ভিক্ষু সংঘের পক্ষ থেকে উদ্বোধনী পর্ব। আজকের উদ্বোধক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সর্বসাধারণ সম্পাদক এবং পদুয়া সার্বজনীন বিহারের সুযোগ্য মহাধ্যক্ষ সংঘ সারথী ভদন্ত পরমানন্দ মহাথের মহোদয়। উনি আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন। পিতা নাপি বান্ধবা অন্ত কেনাদি পান্নাসা নাতি ইয়াতি সুরতানাতা। বুদ্ধ ভগবান এই মৃত সৎকার মানুষ মারা যাওয়ার পর বা মৃত্যুর অবস্থানকে কেন্দ্র করে বিশেষ করে পরিবার পরিজন আত্মীয় স্বজন দূরাগত কাছে বা দূরে সেসব পরিজনকে কেন্দ্র করে এই গাথাটি উপস্থাপন করেছেন। এই গাথাটির মধ্যে বলা হচ্ছে ন সন্তি পুত্র তানায়না। সন্তি শব্দ অর্থমানের সঙ্গে একসঙ্গে পুত্র কন্যা আত্মীয় স্বজন। ন সন্তি পুত্র তানায়না পিতা না পি বান্ধবা। পিতা মানে পিতা সবাই বুঝি, বান্ধব মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বোঝানো হয়েছে। অন্ত কেনাদি পন্নাসা, অর্থাৎ এই অন্ত কেনাদি শব্দ অর্থ মানে অন্ধকারে পতিত হওয়া। এখানে 2টি অপশন, একটি অন্ধকারে পতিত হওয়া, আরটি হলেও সে মানুষ যিনি মারা গেলেন বা মারা যাচ্ছেন ওনার ত্রিবিধ তৃষ্ণাহত চিত্ত যদি বিকপিত হয়, অর্থাৎ বিপরীতভাবে যদি বিকপিত হয় তাহলে পতিত হয় নিরয়ে। আর যদি সে চিত্ত বিকপিত না হয়ে শ্রদ্ধা প্রসন্ন চিত্ত বুদ্ধ দর্শনে যদি নমিত হয়, সে চিত্ত হয় দেবলোক ব্রহ্মলোকে। সেখানে হচ্ছে অন্ত কেনাদি পন্নাসা পতিত হওয়া। ন সন্তি পুত্র তানায়না অন্ত কেনাদি পন্নাসা নাতি ইয়াতি সুতানাতা, অর্থাৎ তখন জ্ঞাতিগণ তাকে রক্ষা করতে পারে না। সেখানে হলো হচ্ছে যেমন আজকে আমাদের উপশিকা লীলাবতী বড়ুয়া উনি প্রয়াণ করেছেন, ওনাকে কেন্দ্র করে আজকের এই বিরাট একটি অন্ত্যেষ্টিক্রিয়া ও মৃত্যু সভা। এই পূর্ণম অনুষ্ঠানের নির্ধারিত যিনি সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত ঊর্ধ্বতন সহসভাপতি, ইমামগঞ্জ ডিগ্রি বিশ্ববিদ্যালয় কলেজের পালি বিভাগীয় প্রধান, প্রাক্তন অধ্যাপক পরম পূজনীয় বিপুলানন্দ মহাতের পূজনীয় ভান্তে, মেডিটেশন সেন্টার থেকে যিনি প্রশিক্ষণ প্রাপ্ত এবং বর্তমান বাংলার বিভিন্ন প্রান্তে উনি বিদেশ সম্ভাবনা চালিয়েছেন। বর্তমান নির্দিষ্ট প্রতিষ্ঠান বাংলাহালিয়া নন্দবংশ বিদেশ সম্ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতার মহাপরিচালক, পরীক্ষাদের বিশেষাচার্য পরম পূজ্য নন্দবংশ মহাতের
প্রধান শ্রদ্ধা মহাদেশ এবং এখানে উপস্থিত আমাদের আপনাদের এই বিহারের পদুয়া সার্বজনীন বেনবন বিহারের প্রাক্তন অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সংঘানন্দ মহাতের এবং প্রধান জ্ঞাতি আপনাদের সকলেরই পরিচিত বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি পথ সংগ্রামী বিদ্যালয় শাখার সভাপতি পত্রিশৈদ্যর শান্তিনী বিহারের অধ্যক্ষ জ্ঞান বংশ মহাতের এবং এখানে বিভিন্ন বিহার থেকে আগত পরম পূজ্য ভিক্ষু সংঘ, আমি সময় ব্যবধানে সকলের পরিচিতি প্রদান করছি না, মহান সংঘের কাছে ক্ষমা প্রার্থনা করছি। শ্রদ্ধাময় পূজারী, যে গাথাটি না শেষ না করেই আমি উপস্থাপন করে গেলাম, সেখানে বলা হচ্ছে যিনি উপশিক্ষা প্রয়াণ করেছেন, গতকাল উনি প্রয়াণ করেছেন। প্রয়াণ করার মানে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করার যদি আমি 2 মিনিট আগে যদি আমি চিন্তা করি, ওনার পাশে যারা ছিলেন তারা বলতে পারবেন, আমি তো আর ছিলাম না। 2 মিনিট ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করার 2 মিনিট আগে ওনার চিত্ত চৈতসিক এবং তার প্রক্রিয়া, ওনার চিত্ত কোন ভাবে বিকশিত হয়, প্রক্রিয়া ওনার অবয়ব চিহ্ন। আমরা যখন দুঃখিত হই আমাদের ঠিক তার বিপরীত তত্ত্ব যদি চিন্তা করি, যিনি প্রয়াণ করেন গতকাল ভাই বোন আত্মীয় স্বজন, সেক্ষেত্রে সে মৃত্যু পর্যন্ত কিভাবে রক্ষা করবে, সম্ভব না। আবার সে মানুষ যদি চিত্ত বিকপিত না হয়ে প্রসন্ন চিত্ত উৎপন্ন হয়, সে মৃত্যুর পর সে মানুষের ডেভেলপ প্রফল চলে যায়, সে মানুষকে সেখান থেকে কখনো আবার নিচে না মানুষ সম্ভব নয়। অন্ত কেনাদি পন্নাস্তান না তিয়াতি সুতানাটা, সেখান থেকে যেমন মানুষ ফেরানো সম্ভব নয়, মৃত্যু হওয়ার থেকে মৃত্যু থেকে মানে ফিরিয়ে আনা সম্ভব নয়, মৃত্যু অবধারিত সত্য। সেরূপ আমি আপনি আমরা সকলে সঠিক নিয়মে যাদের মৃত্যুবরণ হয়, সঠিক নিয়মে যাতে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, সেই বিশেষ বিবেচনা মৃত ব্যক্তিকে দেখে অনুধাবন করার জন্য উক্ত গাথার মধ্যে বর্ণনা করেছে। শ্রদ্ধাময় পূজারী, এখানে আমাকে উদ্বোধনী বক্তব্য দেশনা দেওয়ার জন্য বলা হয়েছে, সেহেতু আমি আর দেশনার এগিয়ে যাচ্ছি না। আমি দীর্ঘ 28 বছর এই পদুয়া 10 নং ইউনিয়নে এই পরিবারের সাথে পারিবারিক সেতুবন্ধন হয়তো আমার নাই, আন্তরিকতার সেতুবন্ধন রয়েছে। দীর্ঘ সময়ের পরিক্রমায় আমি আমাদের মিলন বাবুর পিতার সাথে অনেকবার কথা বলেছিলাম এই বেনবন বিহার। উনি অনেকবার আমাকে বলেছেন, বান্ধে আমাদের পৈতৃক নিবাস হয়তো এখানে আমাদের পৈতৃক হল চন্দ্রনাশ। 250-300 বছর আগে যে প্রয়াত যোগেন্দ্রলাল বড়ুয়ার দাদা এখানে এসেছিলেন, তো ক্রমানুসারে আপনাদের এখানে বসতে যায়। আপনাদের বংশ পরীক্ষা সম্পর্কে আমার জানা নেই, আমি যাচ্ছি না। তবে এখানে আমাদের মিলন বাবু যে উপস্থাপন করেছেন সম্পূর্ণ বংশ পরিচয়, এটা একটি ইতিহাস, এটা একটি কাব্য, এটি গল্প নয়, এটা বাস্তব। এই বাস্তবধর্মী এই গল্প বা এই কাহিনী ইতিহাস যেটা আমাদের একেবারে মনে মনে মুখে মুখে প্রভাবিত হচ্ছে, পরিবেশিত হচ্ছে, এটা আমাদের নিউ জেনারেশন জানা না। আমার নিউ জেনারেশন জানা না কেন? মিলন বাবু ছেলেকে শিখায় না, মাইন্ড করবেন না। আপনি আপনার ছেলেকে বলেন না আপনার উৎপত্তি কোথায়। আমাদের প্রদীপ বাবু ছেলেকে বলে না ওনার উৎপত্তি কোথায়। যোগেন্দ্রনাথ বড়ুয়া উনি কোথা থেকে আসলেন সেটি উনি আপনাদের বলে গেছেন, কিন্তু আপনার ছেলেকে আপনি বলেন না। এটা হলো না বলার দরুন খাতার পৃষ্ঠে উল্টাতে নিচেটা পৌঁছে যাচ্ছে, উপরটা লিখে যাচ্ছে শুধু আমরা। এটা হলো ইতিহাস। তা আমি বলবো আপনার সেই বই পুস্তকে না হোক, আপনার বংশ পরম্পরা বিস্তারিত হোক। যদি বংশ পরম্পরা বিস্তারিত হয় তাহলে এই ইতিহাসের কথা বলবে, সেটাই বলবো। আর এখানে পরিমল বাবুর কথা আমরা বলি, পরিমল শিক্ষক, তিনি বিনা বেতনে বিনা পয়সা শিক্ষক, এটা সত্য। আমি ওনার মুখ থেকে বহুবার শুনেছি, অত্যন্ত সত্য। তো এখানে আরেকটি সত্য আছে, এই বৌদ্ধ মানে বিশেষ করে আমাদের বৌদ্ধ দর্শন ইউনিয়নের প্রয়াত পরিমল বিকাশ বড়ুয়ার সমকক্ষ আমাদের কমিউনিটির মধ্যে
বৌদ্ধিক কমিউনিটির মধ্যে একটা সংগঠন হয়েছিল, জনকল্যাণ সমিতি। আপনাদের কারো জানা আছে কি জানি না, কিন্তু আমার জানা আছে জনকল্যাণ সমিতি। যে জনকল্যাণ সমিতির মধ্যে এখানে ওই তো আমাদের দমদর প্রয়াত ছেলে আছেন, ওনার বাবা সে সমিতির সদস্য ছিলেন। জনকল্যাণ সমিতি এখানে একটা প্রভাব না হলেও কার্যক্রমটা মোটামুটি ছিল। প্রভাব বলতে কিছুকে মানুষের চাপ সৃষ্টি করা, বাধ্যতা করা, এটা না। এটা প্রভাব না হলেও কার্যক্রম মোটামুটি কার্যক্রম ছিল। এই সেই সংগঠনের একটি উদ্দেশ্য আদর্শ আছে। যে উদ্দেশ্য আদর্শ ছিল, যদি বর্তমান বৌদ্ধ সমাজ, সে সময়কালে সে বৌদ্ধ সমাজ সে জনকল্যাণ বৌদ্ধ সমিতির আদর্শকে যদি ধারণ করত, আদর্শকে যদি গ্রহণ করত, আদর্শকে যদি প্রতিফলন করত, সেই দিক বিবেচনা যদি বৌদ্ধ সমাজের মানে পরিচালিত হতো, তাহলে আমাদের বৌদ্ধ সমাজ অনেক যেতে পারত। আমি যদি মাইকে বলি অনেকে সালাম রাখবে। আজকে আমাদের বৌদ্ধ সমাজের অনেক নারী পুরুষ বিষয় আছে। এই জনকল্যাণ সমিতির একটি প্রকৃত দৃষ্টান্ত হলো সেটা আমার ছেলে মেয়েরা মুসলিম হয়ে যায়, হিন্দু হয়ে যায়, জন্ম চলে যায়। এটা হচ্ছে কেন? এই জনকল্যাণ সমিতির মূল প্রতিবাদ্য বিষয় হলো বৌদ্ধিক দ্বারা, এবং যাতে আমাদের ছেলে মেয়ে বৌদ্ধিক দ্বারা পালিত হয়ে তাদের সমাজকে বিনিয়োগ করতে পারে। তাহলে দেখুন তো, আমার এই মগজের মধ্যে ঢুকে যে মগজের মধ্যে ঢুকেছে এখন দেখা হয় না। তাহলে আমাদের বৌদ্ধ সমাজের গঠন প্রণালী, আমাদের বৌদ্ধ সমাজের চলমান গতি আরো সুদৃঢ় করতে হলে সেই সময়কার জনকল্যাণ সমিতির পদাঙ্ক করা আমাদের অত্যাবশ্যক ছিল, যার জন্য আমরা আজকে ভেঙে পড়ছি। আমি এখানে আজকে ওনার জন্মভূমি সে পরিবারে পরিমল বিকাশ বড়ুয়ার বাড়িতে দাঁড়িয়ে ওনাকে স্মৃতিচারণ করে, ওনার সহধর্মিনী অন্ত্যেষ্টিক্রিয়া দাঁড়িয়ে এই সত্যটা উপস্থাপন করলাম। আপনারা মনে রাখবেন, হয়তো একদিন এই পরিবার থাকবে না, হয়তো একদিন আমি পরমানন্দ থাকবো না, কিন্তু ইতিহাস যদি সবার মধ্যে থাকে এই দেশে ইতিহাস কথা বলবেই। তো যাই হোক, আমি কথা বলার বৃদ্ধি করবো না, মহান বিজ্ঞ সম্মান দেশনা করবেন। তো আজকে গতকাল থেকে আমাকে দিবাকর বড়ুয়া ফোন করছেন, বারবার করে পরিবার থেকে আমাকে ফোন করেছেন, আমাদের প্রদীপ বাবু ফোন করেছেন। কালকে দোকানে গিয়েছিলাম কিছু সজাগ পাতা কেনার জন্য, তখন রিকোয়েস্ট বাড়তে আপনি পান্তা ফাঁক করেন, সমস্যা নেই, আমার দুই বিহার আছে, আপনি পান্তা ফাঁক দায়িত্ব দিলাম। কালকে আমরা বান্ধবী কোনোভাবে বলেছি, কিছু কিছু বরবাদদের পরিবার থেকে বলা হয়েছে। তো এখানে তা কিছু হচ্ছে, মহান সংঘ ঘোষণা করবেন, আপনারা দেশনা শ্রবণ করবেন। প্রয়াত প্রশিক্ষা ওনার গতি ওনার নিশ্চিত করেছেন, কোথায় কোনো হয়েছে সেটা বলা মুশকিল। তোমার আপনার থাকা কর্মের যুগের উপর ভিত্তি করে ওনার জন্মটা হয়েছে। সে লোক আপনার আমার কর্ম যাতে ভালো হয়, আমি যাতে নরাকে উৎপন্ন না হয়ে দাবলক ব্রাহ্মণকে যেতে পারি, সেই প্রচেষ্টা বলিয়ে থাকবেন। এটা প্রত্যাশা রেখে সকলের জয় কামনা করে আমার উদ্বোধনী ভাষণকে পরিচালনা করল। সাধু শোক প্রকাশ করবেন বাবু দিলীপ বড়ুয়া। বাবু দিলীপ বড়ুয়া এই পরিবারেরই সন্তান। উনি মৃত ভাষার সাহিত্যা শ্রীমতী লীলাবতী বড়ুয়ার ভাসুরের ছেলে। ভিক্ষু সংঘ আপনাদের সবাইকে আমি নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। আজকে যারা সুস্থ কামনা করছি, যিনি প্রয়াত হয়েছেন উনি আমার মেজমা, আমি মেজমা ডাক্তার, উনি আমাকে ছেলে ডাক্তার অভূত জ্ঞান আছে। তবে আমার ভাই পারিবারিক পরিচয় সব কিছু দিয়ে গেছে। এখন কথা হলো এই অনিত্য সবাই আমরা কি শিখলাম, এখানে আসার তো একটা উদ্দেশ্য আছে, আমরা কি শিখলাম এটা হচ্ছে মূল কথা। এখানে অনিত্য সবাই এসে গেলাম, কিছু শিখলাম না, তাহলে হবে না। অনিত্য সভার মূল উদ্দেশ্য হচ্ছে চারটে। প্রথম হচ্ছে এই যে যিনি বিদায় নিচ্ছেন পৃথিবী ছেড়ে, ওনাকে শেষবারের মতো দর্শন করা। দ্বিতীয়ত যেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ,
সেটা হচ্ছে পূজনীয় ভিক্ষু সংঘ যখন অনিত্য দেশনা করবেন তখন আমাদের মধ্যে একটা অনিত্যভাব অন্তরে জাগ্রত হবে। এই কারণে আমরা লোক দেশ মোহের ঊর্ধ্বে উঠে সৎকর্ম করে আমরা পরবর্তী জীবন অতিবাহিত করার চেষ্টা করব। তৃতীয়, একটা জ্ঞাতি সম্মান হচ্ছে। চতুর্থত, এই পরিবারের আর্থিক অবস্থা কেমন, এই পরিবারের কোনো উপযুক্ত ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করতেছে কিনা, এই পরিবারে কোনো বিবাহযোগ্য মেয়ে আছে কিনা, যদি তাকে যদি অসচ্ছল পরিবার হয় সমাজের দায়িত্ব হচ্ছে এই ছেলেকে লেখাপড়া করা, বিবাহযোগ্য মেয়েকে বিয়ে দেওয়া, এগুলো হচ্ছে সামাজিক দায়িত্ব। এটা হচ্ছে এই অনিত্য সভার শিক্ষণীয় ব্যাপার। আমি যেহেতু আকাশের আবহাওয়া খুব খারাপ, আমি বেশি কিছু বলবো না, শুধু সামাজিক দুইটা কথা বলে বিদায় নেব। আমি বিভিন্ন জায়গায় বলি, এদের না হয় আমার স্বাস্থ্যবাদীর সম্পদ আছে, এরা শুধু প্যান্ডেল করছে, কিন্তু যারা গরিব পরিবার যদি কেউ মারা যায় এরা তো এই প্যান্ডেল করতে পারবে না। তখন আমি বিভিন্ন জায়গায় বলেছি, বিশেষ করে কঠিন উদ্যানে, এই নৃত্য সভাটা যদি বিহারে করা যায় তাহলে এই প্যান্ডেল কষ্টটা বেঁচে যাবে, এবং প্রথম সংগঠনটা যদি বিহারে করা যায়, মাসিক সংগঠনটা যদি বিহারে করা যায় তাহলে অনেক সাশ্রয় হবে। এক। দ্বিতীয় হচ্ছে যে এখানে আমরা শোক প্রকাশ করতে আসছি কিন্তু খাদ্যের প্যাকেট বিতরণ করি, এটা কোনোদিন শোভনীয় নয়। আমি মনে করি সমাজের যারা নেতৃবৃন্দ আসেন এরা একসাথে বসে এই নীতি থেকে পরিহার করুন। আমরা শোক জানাতে আসছি, কেন আমরা ওখানে খাবার গ্রহণ করব? পরিশেষে আমার কাকিমার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনাদের কাছে বিনম্র অনুরোধ রইল, আপনারা আপনাদের পুণ্যদান আমার কাকিমার প্রতি বর্ষণ করুন এবং পূজনীয় ভিক্ষু সংঘ ওনারা পুণ্যদান প্রদান করে যাতে করে ওনারা একটা সদ্গতি সব জায়গায় উৎপন্ন হতে পারেন, এই কামনা করে আমার সত্য দেশন এখানে শেষ করছি। সাধু সাধু সাধু, জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী। এখন প্রয়াতের বাপের বাড়ির পক্ষ থেকে শোকাঞ্জলি প্রকাশ করবেন চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক বাবু প্রণবেশ চৌধুরী। আমি ওনাকে বিনীত আহ্বান জানাচ্ছি। উনি প্রয়াতের ভাইয়ের ছেলে, প্রয়াতের বড় ভাইয়ের ছেলে। এখানে আরও উপস্থিত আছেন ভাইয়েরা, অসীম কুমার চৌধুরী, অধ্যাপক অনুপম চৌধুরী, অজয় রতন চৌধুরী, সকলে উপস্থিত আছেন। বড় ভাই হিসেবে দাদাকে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।